শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন দুই সাংবাদিক, ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। বাক স্বাধীনতা রক্ষায় অসামান্য অবদান রাখেন তারা। একদিনে 14টি নিয়োগ পরীক্ষা নিয়ে বিপাকে চাকরির প্রার্থীরা, সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ। যেসব সংস্থাগুলো পরীক্ষা নেয় এরা নিজেদের মাঝখানে সমন্বয় করে পরীক্ষাগুলো নিলে আমাদের ভালো হয়। চাইলে তো চেঞ্জ করতে পারতো, যেহেতু হচ্ছে একসাথে অনেকগুলো পরীক্ষা একই দিনে। বাংলাদেশের করোনা টিকার স্বীকৃতি দিল যুক্তরাজ্য। 10 অক্টোবর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাহরাইনও। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শায়ল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রতিকূল পরিবেশেও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নরওয়েজিয়ান নোবেল কমিটির দাবি, এই সম্মাননা পাওয়ার মাধ্যমে প্রতিকূল পরিবেশে সংবাদকর্মীদের দায়িত্ব পালনের প্রতিনিধিত্ব করছেন তারা দুজন। ফিলিপাইনের শাসকের ক্ষমতা অপব্যবহার, আধিপত্য ধরে রাখতে সহিংসতা সৃষ্টি এবং কর্তৃত্ব পরায়ণ আচরণে মুখোশ উন্মোচন করছেন রেসা। 58 বছর বয়সী সংবাদকর্মী, বর্তমানে অনুসন্ধানী নিউজ ওয়েবসাইট র্যাপলারের সিইও। তিনি গেল 2 দশক জনপ্রিয় মার্কিন গণমাধ্যম সিএনএনের দক্ষিণ পূর্ব এশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। এদিকে রুশ শীর্ষস্থানীয় সংবাদপত্র নোভা গেজেটার প্রধান বার্তা সম্পাদক দিমিত্রি মুরাতভ গেল 24 বছর ধরে দুর্নীতি, সরকারের পেশি শক্তি হিসেবে ব্যবহৃত পুলিশি নিপীড়ন, বিচার বহির্ভূত গ্রেপ্তার, নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে 59 বছর বয়সী সাংবাদিক চালিয়েছেন কলম। চ্যালেঞ্জিং সময়েও তিনি টিকিয়ে রেখেছেন মত প্রকাশের স্বাধীনতা। আজ রাজধানীতে একই দিনে প্রায় 14টি চাকরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে কয়েকটি পড়ছে একই সময়ে একাধিক পরীক্ষা হয় বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারা ক্ষোভ প্রকাশ করেছেন কেউ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কেন্দ্রে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। পিডিবির উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা। শুধু এই সংস্থাই নয়, শুক্রবার তিতাস গ্যাস, জালালাবাদ গ্যাস, পাওয়ার গ্রিড কোম্পানি, এনএসআই সহ প্রায় 14টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় একই সময়ে একাধিক পরীক্ষা হওয়ায় চাকরি প্রার্থীরা পড়েছেন বিপাকে। সিদ্ধান্তহীনতায় পড়েন কোনটা রেখে কোনটায় অংশ নেবেন। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত একটা পরীক্ষা আছে, আবার 11টা থেকে একটা পরীক্ষা, আবার মিরপুর গার্লস স্কুলে মিরপুর 10-এ আরেকটা পরীক্ষা। কর্তৃপক্ষ আসলে এটা জানা উচিত যে আসলে একটা স্টুডেন্ট এত পরিশ্রম করে তারা টাকা দেয়, একটা অ্যাপ্লাই করার পরে তাদের একটা আশা ভরসা থাকে। আমার জেলা হলো যেমন দিনাজপুরে, আমার আসতে একদিন এক রাত লাগতেছে, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আজকে হচ্ছে, আবার পরের সপ্তাহ হচ্ছে, তো একজন যখন বাসায় চলে যাচ্ছে তখন আবার আসতেছে। কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ। বিভাগওয়ারি পরীক্ষা নেওয়ার দাবি করেন তারা। যারা আমরা বেকার আছি, দেখা যায় আমরা হিউজ পরিমাণ টাকা দিয়ে অ্যাপ্লাইগুলো করি, আমরা একই টাইমে 2-3টা পরীক্ষা হলে পরীক্ষাগুলো আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না। একটা ডিপার্টমেন্টের আন্ডার পরীক্ষা হলে তাহলে তারা এমনি জানতে পারবে যে আজকে এই পরীক্ষা আছে, তাহলে অন্য পরীক্ষা দেওয়া যাবে না। একজন কক্সবাজার থেকে আসবে, আবার সে কক্সবাজার যাবে এই পরীক্ষাটা দিয়ে, সেজন্য প্রতি বিভাগে পরীক্ষাটা হলে সুবিধা হয়। আমরা যে আবেদন করি প্রত্যেকটা আবেদন ফি অত্যাধিক বেশি, যেমন এটা ছিল 1000 টাকা। চাকরির পরীক্ষা নেওয়া সব প্রতিষ্ঠানই সরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান সমন্বয় করে পরীক্ষা নিলে তাদের এমন ভোগান্তিতে পড়তে হতো না। এমসিকিউ দেবে নাকি লিখিত দেবে এটাও আমরা জানি না। হঠাৎ করে পড়ে আসি, পরীক্ষার হলে যাই দেখি যে এমসিকিউ, আবার দেখি যে না লিখিত। চাইলে তো চেঞ্জ করতে পারতো, যেহেতু হচ্ছে একসাথে অনেকগুলো পরীক্ষা একই দিনে। এতে হচ্ছে যে স্টুডেন্ট কোনটা রেখে কোনটা পরীক্ষা দিবে ডিসাইড করতে হচ্ছে, যে সমস্যা হচ্ছে তাদের। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর গত মাস থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের করোনা টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। হাইকমিশনার জানান, যুক্তরাজ্যে অনুমোদিত কোভিড-19 টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। 11 অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাজ্যে অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারীদের আর 10 দিনের হোটেল, হোম কোয়ারেন্টাইন বা কোভিড-19 পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপ বাংলাদেশকে 2 লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে। করোনা পরিস্থিতিতে বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। 10 অক্টোবর থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি জানান, করোনা পরিস্থিতিতে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাহরাইন। 10 অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত দেশগুলোর আপডেট করেছে। তালিকার 11টি দেশকে লাল তালিকা থেকে সরানো হয়েছে। অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা জানান। তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারা আজকে অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছে। যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অ্যাকাউন্ট থেকে 9টি চেকের মাধ্যমে 2.5 কোটি টাকারও বেশি লোপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক শিক্ষা বোর্ডের হিসাব শাখার এক সহকারী। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। 2020-21 অর্থবছরের আয় ব্যয়ের হিসাব মিলাতে যশোর শিক্ষা বোর্ডে চলছিল অডিট। এ সময় ধরা পড়ে অ্যাকাউন্ট থেকে 2,50,00,000-এরও বেশি টাকা লোপাটের ঘটনাটি। বোর্ড কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন মালামাল ক্রয় বাবদ ভ্যাটের 10,036 টাকার 9টি চেক 2টি প্রতিষ্ঠান বরাবর ইস্যু করা হয়। এর বিপরীতে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাহিলাল স্টোর নামের 2টি প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। প্রত্যেক বছরই মিলাই, এবছর ধরা পড়ছে 9টি চেক চলে গেছে ওই ভ্যাট বাবদ, যেখানে আমরা 10,000 টাকা ইস্যু করেছি, কিন্তু চলে গেছে 2.5 কোটি টাকা। এইটা কিভাবে হলো সেটা এখন তদন্ত হচ্ছে, তদন্ত করব আমরা। অভিযুক্ত 2টি প্রতিষ্ঠানের মোবাইলে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে লাপাত্তা শিক্ষা বোর্ডের হিসাব শাখার সহকারী আব্দুস সালাম। বোর্ড কর্মচারী ইউনিয়ন নেতাদের দাবি, অভিযুক্তদের একার পক্ষে এত টাকা উত্তোলন সম্ভব নয়। চেকে তো চেয়ারম্যান মহোদয়, সচিব মহোদয় স্বাক্ষর করেছেন, তাদের স্বাক্ষরেই টাকা দিয়েছেন, যে কারণে আর এই চেয়ারম্যান মহোদয় যোগদানের পর থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। এর আগে শিক্ষা বোর্ডের কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী ক্রয়েও নানা অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুর্নীতি শুধু আজকেই না, শিক্ষা বোর্ডে আরও বিগত দিনেও এরকম ধরনের দুর্নীতি হয়েছে। আমরা চাই দুর্নীতি দুদককেও বলব এবং আমরা চাই যে দুর্নীতি দমন কমিশনের এই হস্তক্ষেপ করুক এবং এর শাস্তির ব্যবস্থা করুক যারা দুর্নীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করছেন ই-কমার্স গ্রাহকরা। সহকর্মী নুনবী সরকার রয়েছেন সেখানে, সরাসরি চলে যেতে চাই তার কাছে। নুনবী, গ্রাহকরা কি কি দাবি জানাচ্ছেন সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখানে গ্রাহকরা মূলত কিউকম নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ছিল, যারা ই-ভ্যালি এবং অন্যদের মতো করে ব্যবসা করছিল একই পদ্ধতিতে। তো তারা 250 কোটি টাকার মতো টাকা তারা পেমেন্ট করেছে, কিন্তু প্রোডাক্ট পাননি। কেন পাননি? এই কিউকম নামে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেইটার সিইও রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন। তো কোম্পানিটি তাদেরকে রিফান্ড করছিল টাকা, তো এখন বন্ধ হয়ে গেছে উনি জেলে যাওয়ার পরে। তো এখানকার যে ক্রেতারা আছেন এই কিউকমের, তারা বলছেন যে তাদের টাকাটা একটি পেমেন্ট গেটওয়ে থার্ড পার্টির কাছে আছে, যেটা বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত, সেখানে আটকে আছে। এখন সরকার চাইলেই তাদের টাকাটা ফেরত দিয়ে দিতে পারে। তারা যে পদ্ধতিতে অনলাইনে পেমেন্ট করেছিলেন ব্যাংকের মাধ্যমে, সেই পদ্ধতিতে যারা যেন ফেরত পান।
কিন্তু তার আগে তারা এটাও বলছেন যে কিউকম নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটির সিইও কারামুক্ত না হলে তিনি সেই উদ্যোগটি নিতে পারবেন না। অর্থাৎ তারা কিউকমের সিইওর মুক্তিও দাবি করছেন, পাশাপাশি তাদের টাকা রয়েছে সেই লোকনিকৃত টাকাগুলো তারা ফেরত পাচ্ছেন। প্রধান যে অ্যামাউন্টটা রয়েছে টাকা বিনিয়োগের টাকাটা সেটি তারা ফেরত চাচ্ছেন। এই দাবিতেই মূলত তারা দাঁড়িয়েছেন এবং প্রত্যেকেই বলছেন তারা বেকার, যুবক এবং অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেক কষ্ট তাদের এই টাকা, এবং রাষ্ট্র চাইলেই এই টাকাটি তাদের ফেরত দিতে পারে এবং তারা এই টাকা ফেরত না দিলে তাদের অনেক কষ্ট হবে এবং এই ক্ষতিটা পুষিয়ে নিতে তাদের অনেক সময় লাগবে। তো সুতরাং চাচ্ছেন তারা পেমেন্ট গেটওয়ে থেকে তাদের টাকাটি যেন ফেরত দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। সব শহরে মানুষ বাড়লেও ২০ বছর ধরে জনসংখ্যা কমছে খুলনায়। 2001 সালে এই বিভাগীয় শহরের জনসংখ্যা ছিল 12.5 লাখের বেশি, তবে কমতে কমতে এখন তা 9.5 লাখ। বিশেষজ্ঞরা বলছেন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়, মানুষ কমছে খুলনায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও দায়ী করেন তারা। বিস্তারিত মাহফুজ মিশুর রিপোর্টে। বিভাগীয় শহর খুলনা দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসা, বাণিজ্য, অর্থনীতির প্রাণকেন্দ্র। পাট, কাগজ আর ম্যাচ ফ্যাক্টরি ছিল খুলনার প্রাণ। নানা কারণে এগুলো প্রায় সবই বন্ধ। বলা যায় কেবল মোংলা বন্দরকে কেন্দ্র করে এখন আবর্তিত খুলনার অর্থনৈতিক কর্মকাণ্ড। 1971 থেকে 2001 টানা 3 দশকে অন্যান্য বড় শহরের মতো মানুষ বেড়েছিল এই শহরেও। 2002 থেকে হঠাৎ করেই কমতে শুরু করে মানুষ। 2006 পর্যন্ত প্রতি বছর প্রায় 18,000 করে মানুষ কমেছে এখানে। 2016 সালেও এই শহরের লোকসংখ্যা ছিল 10 লাখেরও বেশি, এখন তা কমে 9.5 লাখেরও কম। খুলনা শহরের যেই প্রাণবন্ত একটা অবস্থা, এমনকি 90s-এর দশকেও আমরা দেখেছি, সেটা কিন্তু এখন আর দেখা যায় না। ইলেকট্রনিক্স গুড বা অন্যান্য দোকানপাট হয়েছে, সেটা দেখে হয়তো কেউ আশান্বিত হয়, কিন্তু মূলত বেসিক ইন্ডাস্ট্রির যেহেতু কর্মসংস্থান কমে গেছে, তার সাথে সাথে নন বেসিক অ্যাক্টিভিটিগুলোও কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন মূলত পাটকল সহ অন্যান্য কারখানা বন্ধ হওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে খুলনায়। পাশাপাশি স্থানীয়ভাবে মানুষের কাজকর্মের জন্য নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টির চেষ্টা করছি আমরা নতুন যে কলকারখানাগুলো ইতিমধ্যে বন্ধ হয়েছে সেগুলোকে কোনভাবে চালু করা যায় সেটি নিয়ে আমরা ভাবছি, এবং আরও কোন জায়গাতে আমাদের কর্মসৃজনের সুযোগ আছে সেটি নিয়ে আমরা চিন্তা করছি। এর বাইরে 90 পরবর্তী বেশিরভাগ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ফলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা অঞ্চল। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবও থাকতে পারে এর পেছনে। ওদের যে ট্রেডিশনাল শিল্প ছিল, পাটকল থেকে শুরু করে অন্যান্য, সেগুলো সানসেট ইন্ডাস্ট্রি হয়ে গেছে। লবণাক্ততা বাড়া এইটা, এবং ওই যে ক্লাইমেট ভালনারেবিলিটি বা জলবায়ু পরিবর্তনের কেন্দ্রবিন্দু ধরনের একটা জায়গা হয়ে গেছে খুলনা। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেল, জলবায়ু বিপন্নতা আরো বেড়ে গেল। এর বিপরীতে কিন্তু ঘুরে দাঁড়াবার কোনো আঞ্চলিক উদ্যোগ আমরা দেখিনি। বিকেন্দ্রীকরণ করতে না পারলে খুলনার সংকট ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে সতর্ক করেন বিশ্লেষকরা। বলেন যে কোনো শহরকে গতিশীল রাখতে নীতি সমর্থনের পাশাপাশি স্থানীয় উদ্যোগও জরুরি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার রঙের কাজ শেষ, এখন মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। সাধ্যমতো মণ্ডপ সাজাতে ব্যস্ত আয়োজকরা। বাংলা পঞ্জিকা মতে 11 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে বোধন ও দেবী বন্দনের মধ্য দিয়ে শুরু হবে শারদোৎসব। সপ্তমী তিথিতে পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। 15 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। চলতি বছর করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন হবে বলে জানিয়েছে আয়োজকরা। যানবাহনের বাড়তি চাপে পাটুরিয়া দৌলদিয়া ঘাটে যানজট অব্যাহত আছে। বেশি ভোগান্তিতে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালকরা। দৌলদিয়া প্রান্তে যানজট ছড়িয়ে পড়েছে প্রায় 6 কিলোমিটার। যাত্রীবাহী আর পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হতে পারছে, তবে সিরিয়াল মানতে হচ্ছে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালকদের। ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনা নানা অভিযোগ তুলেছেন তারা। ঘাট কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরেই শিমুলিয়া বাংলাবাজার রুটের বাড়তি চাপ সামলাতে হচ্ছে তাদের, এতেই বাড়ছে জটলা।
দর্শক এই ছিল যমুনা নিউজে।